হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা তিনজন বন্ধুরা মিলে গিয়েছিলাম মেঘালয় যাবার আগের 5টা ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে এসো। তো আজ শুরু করছি 6 নম্বর পার্ট। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমরা খুবই মজা পাবে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা মটোরোগ রকের এই বিশাল প্রাকৃতিকভাবে নির্মিত শিবলিঙ্গকে দেখার পর বেরিয়ে পড়েছিলাম নতুন একটি জায়গা দেখার উদ্দেশ্যে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের ভ্রমণের 5 নম্বর জায়গা থাঙ্গারাং পার্ক দেখার উদ্দেশ্যে। এই পার্কটিও অনেকটি জায়গা জুড়ে অবস্থান করেছিল এবং এই পার্কটি ঘোরার জন্য আমাদের হাতে সময় ছিল মাত্র 25 মিনিট। এই পার্কটিতেও প্রবেশ করার জন্য যারা আলাদাভাবে পার্সোনাল কার করে এসেছে ঘুরতে, তাদের মাথাপিছু প্রবেশ মূল্য ছিল 30 টাকা করে। আমরা যেহেতু বাসে করে এসেছিলাম তাই আমাদের কোনো টিকিট লাগেনি। পার্কটিতে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম এই পার্কে অতটা বেশি ভিড় ছিল না, শুধু আমরা যেই কজন বাসে করে গিয়েছিলাম তারাই শুধু ছিল। এই পার্কে প্রবেশ করার পর চারিদিকে কিছুক্ষণ ঘোরার পর বুঝতে পারলাম এই পার্কের প্রধান বৈশিষ্ট্য ছিল বিভিন্ন রকম প্রজাতির গাছপালা এই পার্কে ছিল এবং সেই গাছপালার সম্বন্ধেও বিস্তারিত বর্ণনা সেখানকার বোর্ডগুলিতে লেখা ছিল এবং সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। দেখো এই গাছগুলোকে কত সুন্দর টবের মতো আকার দিয়ে কাটা রয়েছে। এই যে পার্কের আরও ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম নিচের দিকে তাকিয়ে এত সুন্দর এই দৃশ্যগুলি, যা দেখতে অসাধারণ লাগছিল। এখানে যদি ঝলমলিয়ে রোদ উঠত এবং এই মেঘগুলো যদি একটু সরে যেত, এই দৃশ্যগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। পাহাড়ের গা বেয়ে ওই যে সবুজের মাঝে লম্বা সাদা সুতোর মতো যে রেখাগুলি দেখা যাচ্ছে, সেগুলো ছিল ছোট ছোট ঝর্ণা। সেগুলো যদি সূর্যের আলো পেত সেগুলো দেখতে আরও সুন্দর লাগতো। কিছুক্ষণ মেঘের মাঝে এই পাহাড়কে দেখার পর আস্তে আস্তে দেখতে পেলাম ওই যে সূর্যিমামার কিছু আলোর ঝলক, যা দেখতে আরও সুন্দর লাগছিল। দেখো মেঘ হলো মেঘালয়ের চিরসাথী। এক্ষুনি দেখলাম রোদ উঠছিল, আবার কিছুক্ষণের মধ্যে মেঘ এসে পুরো জায়গাটা অন্ধকার করে দিয়ে গেল। দেখো দেখে মনে হচ্ছে নিচে কেউ আগুন জ্বালিয়েছে আর তার ধোঁয়াগুলো উপরে উঠে আসছে, কিন্তু আসলে এগুলো কোনো ধোঁয়া নয়, এগুলো হলো মেঘ। এরপর আমরা সেখানে কিছু সময় কাটানোর পর চলে গেছিলাম আমাদের যাত্রাপথের 6 নম্বর জায়গা 7 সিস্টার ওয়াটারফলের ফ্রন্ট ভিউ দেখার জন্য। দেখো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে 7 সিস্টার ওয়াটারফল দেখার জন্য আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে মেঘ জমে পুরো সাদা হয়ে রয়েছে, সেখান থেকে 7 সিস্টার ওয়াটারফল দেখাই যাচ্ছিল না। মনের দুঃখকে মনেই চেপে রেখে আমরা তাই এই মেঘের মাঝেও ওই ওয়াটারফলকে কল্পনা করছিলাম। এরপরেই আমরা চলে গেছিলাম আমাদের যাত্রাপথের 7 নম্বর দেখার জায়গা রামকৃষ্ণ মিশন মিউজিয়াম। সেখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, তাই আমরা সেখানে ভিডিও করতে পারিনি, শুধু নিজের চোখে দেখে এসেছিলাম। দেখো সবুজ ঘেরা এই সুন্দর প্রান্তর আর তার মাঝে থাকা ছোট ছোট কিছু বাড়ি, সেগুলোকে দেখতে যেন একটি কল্পনার জগৎ বলে মনে হচ্ছিল। আমরা যেতে যেতে জানলার বাইরে শুধু এইগুলোই দেখতে থাকছিলাম। এরপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের যাত্রাপথের 8 নম্বর স্থান এবং শেষ স্থান নৌখালিকা ওয়াটারফলস, যেটি সারা ভারতবর্ষের মধ্যে 3য় উচ্চতম জলপ্রপাত। যদিও এই আমাদের যাত্রাপথের ওই লিস্টে সেখানে 2য় লেখা ছিল, কিন্তু পরে সেটি গুগলে সার্চ করে দেখলাম এটি 3য় নম্বর স্থানে। এরপর আমরা সেখানে পৌঁছে একদল গায়কদের দেখতে পেলাম, যারা গান করে মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করছিল। তারা বেশ ভালো গানই করছিল, তবে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে বলে আমি গানটা শোনাতে পারলাম না। এই যে এটি হলো ভারতের 3য় উচ্চতম জলপ্রপাত নৌখালিকা ওয়াটারফলস। দেখতে এটি অসাধারণ লাগছিল এবং এটি দেখো কতটা উঁচু থেকে পড়ছে। এখানেও অনেক মেঘ জমেছিল, তবে ওয়াটারফলটা ভালোই দেখা যাচ্ছিল।
তবে আমার মনে হচ্ছিল এখানে এই নৌখালিকা ওয়াটারফলসের অনেকগুলো ফলসই আছে, যা আমরা শুধু মেঘের কারণে শুধু একটি ওয়াটারফলসই দেখতে পাচ্ছিলাম। দেখো, জলপ্রপাতের জল পড়াটা দেখে তোমাদের কিন্তু মনে হতে পারে যে ভিডিওটা স্লো মোশন করা আছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। জলপ্রপাতের জলটা এতটাই উঁচু থেকে নিচে পড়ছে যে পড়তে প্রচুর সময় লাগছে, এই জন্য মনে হচ্ছে যেন ভিডিওটা স্লো মোশন হয়ে যাচ্ছে। আবার একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, জলপ্রপাতের জলটা যেখানে পড়ছে সেই জলটার রঙও কিন্তু স্বাভাবিকের থেকে একটু সবুজ সবুজ মনে হচ্ছে। এখানে যদি একটু সূর্যের আলো পড়তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। দেখো, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটি হলো পৃথিবীর এমন একটি জায়গা যেখানে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এটি হলো মেঘালয়ের মৌসিনরাম। এরপর সেখানে আমরা কিছু ছবি তোলার পর সেখান থেকে চলে এসেছিলাম। ফেরার পথে দেখতে পেলাম একটি খুবই সুন্দর ফুটবল খেলার গ্রাউন্ড, যেটি চারিদিক দিয়ে ঘেরা ছিল। এইভাবেই সবুজ প্রান্তর ও আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখতে দেখতে সেদিনের মতো যাত্রা শেষ করে ফিরে আসলাম আমাদের হোটেলে। পরের দিন সকালেই আমরা একটি ক্যাব ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ডবল ডেকার ও সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ দেখার উদ্দেশ্যে। এই দিনের সকালটাও ছিল খুবই বৃষ্টিময় এবং আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম এই লিভিং রুট ব্রিজ দেখার উদ্দেশ্যে। আমাদের এই যাত্রাপথেই হালকা হালকা রাস্তার ওই গাছগুলোর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম সুন্দর কিছু পাহাড়, যেগুলো মেঘের মধ্যে দিয়ে আচ্ছন্ন হয়েছিল ঠিকই, তবে হালকা যখন দেখা যাচ্ছিল দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের হোটেল থেকে এই লিভিং রুট ব্রিজের কাছে পৌঁছানোর জন্য সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। তবে যাত্রাপথটা দীর্ঘ হলেও এখানে এসে দেখো এত সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল। চারিদিকে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে বয়ে চলেছে সাদা সুতোর মতো অসংখ্য জলধারা, যা দেখতে একটি পুরো ছবির মতো ও স্বর্গ মনে হচ্ছিল। তবে আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ ছিল এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এবং ব্যাগটা পিঠে নিয়ে নামতে হবে আমাদের প্রায় ৩,৫০০ সিঁড়ি। সেই ৩,৫০০ সিঁড়ি পার করেই আমরা পৌঁছাবো সেই সিঙ্গেল ডেকার ও ডবল ডেকার লিভিং রুট ব্রিজের কাছে। এই যে এখান থেকেই শুরু হয়েছিল আমাদের সিঁড়ি নামা। তবে আমাদের সিঁড়ি ভেঙে যেতে একটু কষ্ট হলেও মনে ছিল অদম্য জেদ ও প্রবল উচ্চ আকাঙ্ক্ষা ওই সিঙ্গেল ডেকার ও ডবল ডেকার লিভিং রুটগুলো সামনে থেকে দেখার জন্য। আমরা সিঁড়ি ভেঙে যত নিচের দিকে যাচ্ছিলাম তত যেন প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে উঠছিল। এই পাহাড়ের গায়ে সবুজের মাঝে সাদা সাদা মাখনের মতো মেঘগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে হাত ছুলেই হাতে চলে আসবে। সত্যি মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। যখন মানুষের গায়ে থাকে শক্তি, ঘোড়ার যখন বয়সটা থাকে তখন থাকে না টাকা, আর যখন মানুষের টাকা পয়সা থাকে তখন থাকে না সময় আর গায়ে থাকে না শক্তি। আমারও বড্ড ইচ্ছা আছে, আজ হয়তো আমার কাছে সেই রকম টাকা পয়সা নেই, কিন্তু যেদিন আমার হাতে সেই রকম টাকা পয়সা থাকবে আমি এই প্রকৃতির সৌন্দর্যগুলোকে দেখার জন্য দেশে বিদেশে পাড়ি দেব। একটু গল্প, আড্ডা ও বিশ্রাম নেওয়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে পৌঁছে গেছিলাম সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের কাছে।
এই সিঙ্গেল রুট ব্রিজের কাছে যাওয়ার আগে দেখতে পেলাম কিছু ঝর্ণাকে। সেই ঝর্ণা দেখার জন্যই আমরা আরও এগিয়ে চললাম। আমরা এখানে পৌঁছানো মাত্রই দেখতে পেলাম এই বড় বড় পাথরের বুক চিরে বেরিয়ে চলেছে অদম্য গতিতে এক বিশাল জলধারা। আমরা এতদিন যে কোনো ঝর্ণায় দূর থেকে দেখেছি, এই প্রথম আমরা ঝর্ণার এত কাছে আসতে পেরেছি। তাই আর সহ্য করতে না পেরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এই ঝর্ণার দিকে, ঝর্ণার জলটাকে হাত দিয়ে স্পর্শ করার উদ্দেশ্যে। প্রথম দিকে এই ঝর্ণার জলধারার গতিবেগ দেখে আমাদের একটু ভয় লাগছিল, কিন্তু আমরা সেই ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করেই সেই ঝর্ণার জলটি স্পর্শ করার উদ্দেশ্যে এগিয়ে চললাম। যেহেতু বৃষ্টি আমাদের পিছু ছাড়ছিল না, তাই ছাতা মাথায় দিয়েই আমাদের সেই ঝর্ণার জলটি উপভোগ করতে হলো। সেখানে আমরা সেলফিও তুললাম সেই ছাতা মাথায় দিয়েই, নাহলে আমাদের ফোনটাই ভিজে যেত। দেখো, এটি হলো সেই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। দেখো এখানে এসেও কত লাইন পড়ে গেছে। এখানেও প্রবেশ করতে আমাদের মাথাপিছু 30 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। অনেকক্ষণ প্রতীক্ষা করার পর অবশেষে আমার প্রবেশ করার সময় আসলো। ব্রিজগুলো যেহেতু জীবন্ত রবার গাছের শিকড় দিয়ে তৈরি, তাই এই ব্রিজগুলোতে বেশি লোক একসাথে চাপতে দিচ্ছিল না, একজন একজন করেই যেতে হচ্ছিল। এই ব্রিজগুলো তৈরি হতে বহু দিন সময় লেগেছে। ব্রিজগুলো দূর থেকে দেখতে যতটা সুন্দর, এই ব্রিজের ওপর চড়ার পর ততটাই বেশি ভয়ানক লাগছিল। শুধু মনে মনে ভয় লাগছিল, এই না এখনই ব্রিজের মূলগুলো ছিঁড়ে জলে পড়ে যায়। এই ব্রিজের ওপর কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছিলাম ডবল ডেকার ব্রিজটি দেখার উদ্দেশ্যে। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে ডবল ডেকার ব্রিজের সাথে। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।